সেই পতাকা বিতর্কিত পতাকা, সেই বিতর্কিত পতাকা কেন উনি লাগাতে যাবেন? এই উগ্রবাদ মাথা চাড়া দিবে যখন এই জঙ্গিপনা দাঁড়াবে। চরবানিস আলমগীর, আপনার কাছে যেতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের পতাকার মধ্যে কলেমা খচিত, আল কায়দা, আইএস, তালেবানের আদলে যে পতাকা জুড়ে দেওয়া হচ্ছে, এইগুলো আসলে কেন করা হচ্ছে? বাংলাদেশকে আসলে পেছনের দিকে নিয়ে যেতে চায় কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা? ষড়যন্ত্র আছে কি নাই সেটা দেখার দায়িত্ব সরকারের, তার সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। আমরা খালি চোখে যেটা দেখি যে এই ধরনের পতাকা লাগানো, বিশেষ করে বিতর্কিত সংগঠনগুলোর আনা, যে আল কায়দা বা তালেবান বা অতি সম্প্রতি বিতর্কিত করা হচ্ছে হামাসকে, যে এটা যদি উজ্জীবিত করার চেষ্টা হয়, এটাকে ধর্মীয় অনুভূতি হিসাবে প্রকাশ করার দেখার কোনো সুযোগ নাই। কারণ এটা সাধারণ ধর্মীয় অনুভূতি প্রকাশ নয়, ধর্মীয় অনুভূতি প্রকাশের বহু ধারা আছে। আপনি ফুটবলের সাথে ধর্মীয় অনুভূতি যোগ করে দিয়েছে, বিশ্বকাপ খেলা চলতেছে এখন, আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে ধর্মীয় অনুভূতি যোগ করার চেষ্টা করা, পতাকা লাগাতে হবে। আপনি বলতে পারেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এই দেশে যেভাবে উড়ানো হয় এটা অতিমাত্রায় হয়ে গেছে, সরকার এটাকে নিয়ন্ত্রণ করা উচিত, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি না নিয়ন্ত্রণ করা উচিত। কে কোথাকার খুশিতে লাগাবে সেটা তো আপনার কি, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ দিয়ে আপনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো, যেটা ইন্টারন্যাশনালি বিতর্কিত এবং যাদের কর্মকাণ্ড নিয়ে সারা ওয়ার্ল্ড ক্ষিপ্ত প্রশ্ন, সেরকম অর্গানাইজেশন গুলোর পতাকা যদি এটার পাশাপাশি লাগিয়ে আপনি ওটাকে জায়েজ করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে ফুটবলকে আপনি আশ্রয় করে আপনি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্য অন্য কিছু আছে। আবার এটার যখন আমরা সমালোচনা করছি, আপনি আবার বলবেন যে এই লোকগুলো ইসলামকে দেখতে পারে না, এগুলা ইসলাম বিরোধী, এগুলা কি জানি আবার টাইটেল লাগিয়ে দেবে, ট্যাগ দিয়ে দেবে, এটা কি বলে মুরতাদ টুরতাদ এই জাতীয়। এবং বাংলাদেশে এটাই নিয়ম। আমি 2 বার হজ করে এসেছি, তারপর আমি যখন এদের এই অপকর্মের বিরুদ্ধে কথা বলবো তখন হচ্ছে যে আমি ইসলাম মানি না। হ্যাঁ, এই নাস্তিক শব্দটা হচ্ছে ওরা যেটা প্রচার করে, নাস্তিক, খুব সহজে টাইটেল দিয়ে দেওয়া, নাস্তিক, মুরতাদ, এগুলা। এবং আরো বেশি গিয়ে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, মোদির অমুক, যা ইচ্ছা ওদের মুখ দিয়ে বলা। সো এগুলো আসলে এবং সুধী সমাজ যারা আছে, আবার এদের মধ্যে ইন্টেলেকচুয়াল যারা আছে, তারা বলবে এটা ইসলামী ফোবিয়ার যে তারা ইসলামকে পছন্দ করে না, তারা এগুলো ইসলাম সম্পর্কে এগুলো ছড়ায়। বাট এগুলো কোনো কিছুই না, এগুলো হচ্ছে উগ্র মৌলবাদ, উগ্র জঙ্গিবাদ। এগুলো বিগত সময়ে দমন ছিল। ভাই ঠিক মতোই বলেছেন, এখানে যে ইউনূসের শাসনে এসে এই উগ্রবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে, এবং ইউনূস সাহেব এগুলোকে এনকারেজ করেছেন, এবং ওনার আমলে জঙ্গিবাদের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে নির্বিচারে ছেড়ে দিয়েছেন। তাদের মধ্যে কেউ যে নিরপরাধ লোক নাই আমি সেটা বলি না, কিন্তু আপনি নির্বিচারে ছেড়ে দিয়েছেন এবং মাস্টার মাইন্ডগুলোকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে আবার সমাজের স্থিতিশীলতার কথা বলতেছেন। তাদেরকে ধরাও যাচ্ছে না। এরা অনেকে অস্ত্র লুট করেছে, জেল থেকে পালিয়েছে, এদের হদিসও পাওয়া যাচ্ছে না। তাহলে সমাজে অস্থিরতার জায়গাটা কিন্তু আমরা রয়ে গেছে। আবার কিছু মাওলানা আছেন, চিটং এর একজন আছেন, এগুলোর নাম উচ্চারণ করা ঠিক না, এগুলোর নাম উচ্চারণ করলে আপনার পিছিয়ে লাগবে আবার। সো এগুলো এই উগ্রবাদীরা এগুলো উস্কাচ্ছে, ভিডিও দিচ্ছে রীতিমতো। এগুলো তো লুকাই করছে তা না, প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে এগুলো দেখছে না। এবং এই উগ্রবাদ জঙ্গিবাদের উত্থান ঘটলে আমাদের কি হবে, এটা দিয়ে
ওয়ার্ল্ডের কাছে একটা বার্তা যাবে, এটা দিয়ে প্রতিষ্ঠা পাবে যে বাংলাদেশ আবার বা বাংলাদেশ জঙ্গিবাদের পথে হাঁটছে। জঙ্গিবাদের পথে হাঁটছে, বাংলাদেশ একটা উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র হচ্ছে। এবং তার ইমিডিয়েট অ্যাকশন কি হবে? ইমিডিয়েট অ্যাকশন হবে আমাদের ভিসা সমস্যা হয়ে যাবে। ভিসা অলরেডি সমস্যা হয়েছে। ইউনূসের আমলে বাংলাদেশের পাসপোর্টের দাম 0-তে নেমে এসেছে। ভুটান, মালদ্বীপের মতো রাষ্ট্র আমাদেরকে ভিসা দিতে সমস্যা করতেছে, শ্রীলঙ্কার মতো রাষ্ট্র সমস্যা করতেছে, বহু দেশে আমাদের ভিসা নিয়ে এখনো সমস্যা তৈরি হয়ে গেছে। মালয়েশিয়া, ইউএই থেকে শুরু করে যে দেশের কথাই বলি, বাংলাদেশিদের ভিসা পাওয়া এখন কঠিন হয়ে গেছে। ইন্ডিয়া তো বন্ধ করে দিয়েছিলই, অতি সম্প্রতি তারা খুলবে বলে আশ্বাস দিয়েছে, সেটাও কত দূর যাবে আল্লাহ জানে। তো ইউনূসের আমলে যেটা আমাদের ভিসা এবং বিদেশি বিনিয়োগ, আরেকটা হচ্ছে বিদেশ কেন আপনার এখানে বিনিয়োগ করবে? আপনি মালয়েশিয়া যান, তারপরে চায়নায় যান, আপনার বিশেষ এক দূত নিয়োগ করেছেন, বিরাট কারবারি ইউনূস যাকে নিয়োগ করেছিল তাকে আপনি কন্টিনিউশনে রাখছেন, ওই দেশে এই দেশে আউটলেট খুলবে, এইগুলোতে কি কোনো কাজ হবে? কারণ দেশের মধ্যেই তো বিনিয়োগ হবে না, দেশিরাই তো বিনিয়োগ করবে না যখন এই উগ্রবাদ মাথা চাড়া দিবে, যখন এই জঙ্গিপনা দাঁড়াবে, তখন দেশের রপ্তানিতে হ্যাম্পার করবে। সো আপনি এগুলা যদি সাধারণ চোখে ছেড়ে দেন তাহলে কি হবে? তাহলে সেটা হবে বাংলাদেশ একটা মধ্যপন্থী রাষ্ট্র হিসাবে পরিচিত, দীর্ঘদিন থেকে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে স্বীকৃত। সেই সহনশীলতা যখন চলে যাবে এর পরিণতি হবে ভয়াবহ। এবং আপনি যাদেরকে ইদানিং যেটা আরেকটা বড় শুরু হয়েছে মূর্তি নিয়ে, আপনি জানেন, আপনি ওই সম্প্রদায়ের লোক আছেন গাইবান্ধা এবং পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ কেন্দ্র করে আবার উস্কানি শুরু হয়েছে। এখন এই রাম মন্দির যদি, যেটা আমি একবার এটার প্রতিবাদ করেছিলাম, যেটা সুপ্রিম কোর্টের সামনে করছিল যে জাস্টিস, লেডি জাস্টিস কে নিয়ে দেওয়ার, কোথায়? যেখানে আমাদের হচ্ছিল নামাজ হয়, ঈদের নামাজ হয়, ঠিক তার পাশাপাশি আমি বলছিলাম যে এটা এখানে এত জরুরি কেন? লেডি জাস্টিস এবং কিম্বুতাকারের এই লেডি জাস্টিস এখানে জরুরি না। এটা এক ধরনের উস্কানি, এটা শেখ হাসিনার আমলে হয়েছিল। শেখ হাসিনা এই ধর্মবাদীদের কথা শুনেন বলেন আর আমাদের প্রগতিশীলদের কথা শুনেন, দুইটাই শুনে উনি বলছেন যে ঠিক আছে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় দাও, তাকে সেখানে দিছে, তাহলে আর কোনো সমস্যা নাই, তখন এটা সমাধান মিটে গেছে। কিন্তু এই জায়গায় এসে যে মূর্তি স্থাপন করা হচ্ছে, রাম মন্দির যদি কোনো মন্দিরে স্থাপন করা হয়, আমি তো মন্দিরে যাওয়ার কথা না, আমার কেন চুলকাবে মন্দিরে যদি রাম মন্দির মূর্তি স্থাপন হয়? আর এটা তো মসজিদে হচ্ছে না, কিংবা মসজিদের পাশেও হচ্ছে না, আপনাকে ডিস্টার্ব করবে। তার মানে হচ্ছে কিছু কিছু বিষয় উস্কিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার জন্য। এবং যারা এগুলো করছে এবং এমন পরিস্থিতি তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। এই গোষ্ঠী কিন্তু আবার আপনি খোঁজ নিয়ে দেখেন, এই যে ইউনূসের আমলে প্রায় শতাধিক মাজার ভাঙচুর করেছে এবং অবমাননা করেছে, মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে। তার মানে সবগুলো হচ্ছে উগ্রতাকে আশ্রয় দেওয়া। এবং দুঃখজনক হচ্ছে আজকের প্রধান বিরোধী দল জামাতে ইসলাম এই বিষয়ে কোনো কথা বলে না, এবং যারা এই উগ্রবাদ ছড়ায় তারা সরাসরি জামাত না করলেও জামাতের সাথে এদের সম্পর্ক আছে, জামাতের আশ্রয়ে প্রায় তারা জামাতের সহানুভূতি পায়। সো বাংলাদেশের একটা বিরোধী দল, তারা যদি রেসপন্সিবল বিরোধী দল হতে চায় তাহলে শুধু সংসদে গিয়ে বড় বড় কথা বলবেন বা সরকারের সমালোচনা করবেন, শুধু এটুকুই মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। কারণ আপনারা বিরোধী দল মানে কি ভবিষ্যতে আপনারা ক্ষমতায় যাবেন। তো আপনারা যদি এগুলাকে এনকারেজ করেন তাহলে কোন দেশটার ক্ষমতায় যাবেন? একটা বিধ্বস্ত, একটা সারা পৃথিবীর সাথে বিচ্ছিন্ন একটা রাষ্ট্রের ক্ষমতা নিয়েও তো কোনো লাভ হবে না আপনার। জনাব শামসুজ্জামান দুদু, আপনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘ অভিজ্ঞতা আপনার রাজনীতির পথ চলায়। এই যে উগ্রবাদের একটি পদধ্বনি আবার দেখা যাচ্ছে, এটি সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জ? দেখা যাচ্ছে না। গত 3 টার্ম শেখ হাসিনা অতীত সরকার প্রধান, তিনি এই জঙ্গিবাদের প্রসঙ্গগুলো ব্যবহার করে, মানে গণতন্ত্র প্রিয় পশ্চিমা দেশগুলো জঙ্গিবাদ পছন্দ করে না,
তো সেই সময় এই আলোচনাগুলো হয়েছে যে জঙ্গিবাদের মানে যে ঘটনাগুলো, আমাদের দেশে একটা ইসলাম প্রিয় দেশ, এটা এখানে মানে যত ধর্ম মুক্ত পরিবেশ আছে পৃথিবীর অনেক দেশেই নাই, এবং ইসলাম ধর্মের যে আলেম ওলামা থেকে শুরু করে অনেক বিদেশি মানুষ, এই যে খানজাহান আলীর কবর বা মাজার, এরকম সিলেট বা ওই বাগেরহাট বিভিন্ন জায়গায় আমাদের এর স্থাপনা আছে, কিন্তু উগ্রবাদীর যেটা প্রসঙ্গ সেটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিকভাবে উত্থাপন করছে, উগ্র রাজনীতির যে প্রসঙ্গটি। তো এখানে যদি গণতন্ত্রের নির্বিঘ্ন চর্চা থাকতো, গত 3টে টার্মে সঠিক নির্বাচন হতো, সঠিকভাবে থাকলো, যেমন দেখেন অনেক বাড়ি ঘেরাও করে ফেলছে শেখ হাসিনার শাসন আমলে, ঘেরাও করে ফেলছে, এখানে জঙ্গি আছে। এমনও সেই সময় এমনও অনেক কথা প্রচার বিভিন্ন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকাতে অনেকে ঝুঁকি নিয়ে লিখছে যে অনেকে রাস্তা থেকে উঠায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরের ভিতরে 6 মাস 1 বছর রেখে দিছে জোর করে। তো স্বাভাবিক সে দাড়ি কাটতে পারে নাই, চুল কাটতে পারে নাই। জঙ্গিবাদটা কখন আসে? গণতন্ত্রের চর্চার যখন বাইরে চলে যায় দেশ, তখন স্বাভাবিক কারণে উগ্রবাদকে প্রাধান্য বা সামনের দিকে চলে আসে। তখন একটা কিভাবে হোক ধারণা জন্মেছে যে এই উগ্রবাদ বা ইসলামের বিপক্ষে অবস্থান নিলে পরে পশ্চিমারা বিশেষত সমর্থনটা দিবে এবং ক্ষমতায় থাকা সহজ হবে। তা আমার কাছে মনে হয়েছে যে উগ্রবাদী এই প্রসঙ্গটা আমাদের ঠেকাতে হয়। বিশেষ করে একটা দল তো আছেই, শুধু একটা দল কেন, অনেক দলই আছে যারা এর ব্যবহার করে, এর পক্ষে সরাসরি থাকে না কিন্তু নানানভাবে উস্কানি দিয়ে মানে তারা এটাকে জায়েজ করতে চায়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসটা যদি আমরা আপোষ করি, জঙ্গিবাদ বা জঙ্গি তত্ত্বের সঙ্গে আপোষ করি, এই জঙ্গি তত্ত্বের কিছুটা ছিটেফোঁটা আমরা কিন্তু গত 18 মাসও দেখছি। মানে গায়ের জোরটাই তো জঙ্গিবাদ, কোনো তত্ত্ব নাই, কথা নাই, যুক্তি নাই। তার মানে গণতন্ত্রের বিপক্ষে অবস্থানটাই তো জঙ্গিবাদ। গণতন্ত্র যে মানে না, সে আমার কাছে মনে হয়েছে এই চর্চার মধ্যে থাকতে পারে। তাহলে গণতন্ত্র চর্চা যদি আপনি আরো বেশি করে করেন, যেমন একটা নির্বাচন হয়েছে, কথা এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার কিন্তু একটা নির্বাচিত সরকার আসছে। তো এই জিনিসটা কিন্তু শেখ হাসিনার আগেও, উনি যে 3টা পিরিয়ড হয়েছিলেন সেখানে লক্ষ্য করবেন আপনি, বিএনপি বেগম যে আসছেন 90 গণঅভ্যুত্থানের পরে, আবার কিন্তু বিএনপির পরে শেখ হাসিনার নেতৃত্বে আবার শেখ হাসিনার পরাজয় হয়েছে, আবার বিএনপির। মানে এই জিনিসটা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে যখন যাচ্ছিল, তখনই 2008 নির্বাচনের শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আর তিনি সরার কথা ভাবতে পারলেন না। 18 নির্বাচন তো একটা জগৎ বিখ্যাত নির্বাচন, দিনের নির্বাচন রাত্রি হয়ে গেছে বলে সারা বিশ্ব জেনে গেল। মানে আমাদের এখানে সভ্যভব্যতা বলে কিছু নাই, গণতন্ত্রটা সভ্যভব্যতার ব্যাপার এখানে নাই। 24 তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি হলো, মানুষ আমাকে ভোট দিলে আমি কি করব, মানে তৎকালীন প্রধানমন্ত্রী এইভাবে কথা বললেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখন আমি স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে এই দেশে ক্ষমতা চর্চার ক্ষেত্রে যখন আমরা গণতন্ত্রের থেকে ছিটকে গেছি, তখনই কিন্তু নানান ফর্মে এই জঙ্গি তত্ত্ব বা জঙ্গিবাদ আমাদের ঘাড়ে সাওয়ার হয়েছে। এখন সেটি যদি আমরা ফেলতে চাই, তাহলে আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আর আইনের শাসনের প্রতিষ্ঠা মানে গণতন্ত্রের পক্ষে আপনাকে ভূমিকা রাখতে হবে। এখন বর্তমান সরকারে সমালোচনা করা যাবে না তা না। এই যে একটু শুরুতে বললেন না যে পতাকার মধ্যে কালেমা লিখে মিছিল করা, এখানে তো ইসলাম প্রতিষ্ঠার ওদের থেকে এই দেশের মানুষ কম কালেমা জানে নাকি? 80% উপরে 90% মানুষ ইসলাম ধর্ম চর্চা করে। তাহলে এটা যারা করছেন তারা ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া না, ইসলামকে বিতর্কিত করতে চাচ্ছেন কেন? মানে
এইদেরই একটা অংশ কিন্তু আফগানিস্তানে গেছে, আফগানিস্তান থেকে তাদের অতিথি এখানে নিয়ে আসছেন। তা আফগানিস্তানের গণতন্ত্র, আফগানিস্তানের ইসলাম চিন্তাধারা। চর্চা, এটা তো আমার সংস্কৃতি না। আমার এখানে আপনি জান না, মানে গ্রামে গঞ্জে ঢাকা শহরে এমন কোনো গলি নাই যেখানে নতুন করে মসজিদ তৈরি হচ্ছে না। এদেশে মানুষ তো ধর্মপ্রাণ মানুষ, মসজিদকে তারা একেবারে নামাজের এবং প্রার্থনার জায়গা হিসেবে মনে করে। কিন্তু আরেকটা অংশ আছে, এই মসজিদ থেকে তারা বিশেষ রাজনৈতিক চর্চার ক্ষেত্র করতে চায়। সেই অংশটা কারা? সেই অংশটা একেবারে জনবিদিত। তো সেই জনতার সেই জন্য দাবি উঠেছে এই মসজিদের রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা প্রধান শক্তি আছে জামাত, এটা অন্যান্য শক্তি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, নামাজ, রোজা, ইসলাম এদেশের মানুষ পরিপূর্ণভাবে শুধু মানে না, ধর্ম অনুভূতিতে তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আহ্বান কাল ধরে ধারাবাহিকতা চলে না আসছে। সবাই অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে তা চলছে। কিন্তু একটা বিশেষ গোষ্ঠী মানে মানে এই ধরনের প্রচারণা শুরু করেছে যে তারাই শুধু থাকবে, এরাই হলো জঙ্গি। জনাব আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। মুফতি ইজাহার নামে এক ব্যক্তির ভিডিও ফুটেজে দেখা যায় যে পতাকা ওড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগিয়ে দিবেন। এখন যদি একটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলো সব পতাকা নামাতে হবে, এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও সেখানে থাকবে। আমি তো আপনাকে আগেই বললাম তার কথা। সরকার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না সে প্রশ্ন তো আপনি তারেক জিয়াকে করতে পারেন, এই তারেক রহমানকে করতে পারেন, দুদুভাইকে করতে পারেন। আমি তো সরকারের আশেপাশে নাই, আমি বলতে পারি না। বাট এই ব্যক্তি অনেক উস্কানিমূলক কর্মকাণ্ড করছেন। চিটংয়ের সব রাজনীতিবিদ যারা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট আছে তারা যে উগ্র তা না। এই মুফতি এজাহার, কি নাম বললেন ওনার, ইসাহাক মুফতি ইজহার, হারুন ইজহার, ওই যে ওনারা এক গোষ্ঠীর মধ্যে সবগুলা, যার কথা বললাম উনি ওই ওনার ছেলে। তো ওনারা হেফাজতের সঙ্গে যুক্ত আছেন, আবার খেলাফত এবং অন্য একটা রাজনৈতিক দল, ওনারা মিলেজুলে আছেন সবগুলো। এই ভদ্রলোক অন্য তার সহকর্মী যারা আছে তারাও আমাকে বলেছেন যে, বা তাদের তরফ থেকে আমি শুনেছি যে উনার উগ্রবাদের জন্য অন্যরাও খুব বিব্রত। উনি যে সমস্ত কর্মকাণ্ড করেন, এবং হেফাজতের একটা অনুষ্ঠানে উনি বলে দিয়েছিলেন যে এই ইন্ডিয়ান এম্বাসি করো, আক্রমণ করো, ওই সময় আগে এটা নিয়ে হেফাজতের লোকজন খুব বিব্রত হয়েছিল। কারণ সেটা যারা নেতা তারা এটা করবে, উনি করতে পারেন না। পরে পুলিশ প্রশাসনের কাছে ওনারা এটা নিয়ে কথা বলে ঠিকঠাক করেছেন। তো আমার মনে হয় উনি সম্ভবত উনি জেলেও ছিলেন, যে এই সমস্ত নেতাগুলো যারা মুক্ত বাতাসে এসে যা ইচ্ছা তা করেন এবং অতীতের কর্মকাণ্ডগুলো ভুলে যান, শুধরানোর সুযোগ পান না, তাহলে সরকার এখানে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ উনি যা বলতে চাচ্ছেন সেটা উগ্রবাদের মধ্যে পড়ে, এটা ব্যক্তি স্বাধীনতা হরণের মধ্যে পড়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পতাকা উনি লাগাতে চাচ্ছেন সেই পতাকা বিতর্কিত পতাকা। সেই বিতর্কিত পতাকা কেন উনি লাগাতে যাবেন? উনি ইসলামের খ্যাতমত করতে চান, নানাভাবে করতে পারেন। উনি ওনার মত প্রকাশ করতে চান, সেটা করতেই পারেন। কিন্তু ওনার মত প্রকাশ করার জন্য আমি যদি আর্জেন্টিনা সাপোর্টার হই, ব্রাজিলের সাপোর্টার হই, আমাকে কেন ওনার কথা শুনতে হবে? আমার সাথে ওনার চ্যালেঞ্জে যেতে হবে কেন? এই যে পরমত অসহিষ্ণুতা, এই আমাদের মৌলভী সমাজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ইসলামী দলগুলোর মধ্যে অতিমাত্রায়, এরা অন্যের মত সহ্য করতে পারে না। এরা নিজেরা যেটা মনে করে সেটাই মানতে হবে, সেটাই শুনতে হবে। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, মুসলমানদের দোহাই দিয়ে ওনারা এগুলো করেন। আমি মনে করি যে সরকারের উচিত এইসব বিষয়গুলো দৃষ্টি দেওয়া, ওনাদের সঙ্গে বসা, ওনাদেরকে বুঝানো। যদি না বুঝে তাহলে কি করবেন সেটা সরকার জানেন। এবং কথায় কথায় আমরা শুধু অতীতে শেখ হাসিনা যেগুলোকে দমন করেছিল, আমি স্বীকার করি শেখ হাসিনার আমলে হয়তো অতিমাত্রা হয়েছিল, কিন্তু আজকে ওনারা প্রমাণ দিচ্ছেন যে ওনারা শেখ হাসিনা যে ওনাদের প্রতি যে আচরণ করেছেন বা ওই প্রশাসন যে আচরণ করেছে ওইগুলো যে ঠিক ছিল, জনতা এটা বুঝবে এখন। কারণ ওনাদের কর্মকাণ্ডের জন্য ওনারাই মানুষকে বলতে বাধ্য করবেন যে শেখ হাসিনা তোমাদের জন্য উত্তম ছিল, তোমাদের জন্য
ঠিক ওষুধ তোমাদেরকে দিয়েছিল, তোমরা এটাই যোগ্য, অথচ এটা বলার দরকার ছিল না। এই ওনারাই বাধ্য করছেন মানুষকে এটা এই কথা ভাবতে। বেশ কয়েক 2-3 দিন ধরেই চলছে যে ABM আব্দুল্লাহ এমিরেটিস অধ্যাপক তার নিয়োগ বাতিল, বেতন ভাতা ফেরতের নির্দেশ। এই কাজটি কি সরকারের ভেতরের নির্দেশে করা হয়েছে নাকি অতি উৎসাহীরা করেছে? আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আমার মনে হয় এটা সরকারি দলের যে ডাক্তারগুলো থাকে, আওয়ামী লীগ আমলে আওয়ামী ডাক্তার যে সংগঠন, বিএনপি আমলে এখন বিএনপি ডাক্তারদের সংগঠন, এদের মধ্যে অতি উৎসাহীরা করেছে। এরা হয় কি ওই আগের আমলে নির্যাতিত থাকে, পরবর্তী আমলে গিয়ে এটা উসুল করে, এইগুলোই চলতেছে এবং সামনে যারা আসবে তারা একই রকম কাজ করবে। এই ভদ্রলোক যিনি আছেন তার প্রতিভা নিয়ে, তার কন্ট্রিবিউশন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। অতি শীঘ্রই আমি তাকে যেটা করা হলো সেটা হচ্ছে যে উনি এই পদে থাকবেন না, মানে ওনাকে আজীবন এমিরেটাস অধ্যাপক যেটা দিয়েছিল সেটা পদবি থাকবে না এবং ওনার বেতন ভাতা ফেরত দিতে হবে। এই বেতন ভাতা ফেরত দেওয়ার অংশটাই হচ্ছে সবচেয়ে আগলি, যে আপনি থাকলেন না, ঠিক আছে, রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার পরিবর্তনের ফলে রাজনৈতিক বিশ্বাসে কিংবা আপনাদের কাঠামোগত কারণে আপনারা আইনের মারপেসে একজনকে বাদ দিতেই পারেন এবং এটা দেওয়াতে অন্যায় কিছু না। এটা একজন গুণী মানুষের কাছ থেকে একটি পদবি কেড়ে নেওয়া, সেটা কি যুক্তিক কিনা? ওটাই বলছিলাম যে আপনি বাদ দিতে পারেন, বাদ দেওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার। একজনকে আমি আজীবনের জন্য রাখবো, আমার পছন্দ নাও হতে পারে এবং আমার দলের কেউ আছে তাকে করব, কিন্তু যখন বলা হয় যে এই টাকাটা ফেরত দিতে হবে, তখন এটা হচ্ছে, আমি এই শব্দটা লিখেছিলাম, ইত্রামি। এই ধরনের ইত্রামি রাষ্ট্রের করা উচিত না। তাহলে কি হয়, এদেশে যারা কন্ট্রিবিউশনের জন্য থাকে, যারা সমাজের জন্য যাদের অবদান থাকে, তারা নিরুৎসাহিত হয়। আপনি এই টাকা ফেরত যে নেবেন, কয় টাকা এটা আহামরি কোনো টাকা না, এমন কোনো টাকা না। উনার নিজের বক্তব্য তো শুনলাম, সামান্য এই টাকা যদি দিয়ে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাকে অপমান করাটা ঠিক হয়নি। আমি মনে করি যে যারা এর পক্ষে আবার একটু যুক্তি দিচ্ছেন তারা একটু বিবেকবান হওয়া উচিত, কারণ এই কালচার যদি চলতেই থাকে তাহলে সমাজে কি প্রতিষ্ঠিত হবে। এখন আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কাউন্টার করে বানিয়েছে জুলাই যোদ্ধা। আপনি জুলাই বিপ্লবী, জুলাই অভ্যুত্থানের না আরো কত কিছু দিতে পারেন, জুলাই আন্দোলনকারী নাম দিতে পারেন, আপনি জুলাই যোদ্ধা নাম দিয়েছেন কেন? জুলাই যোদ্ধা নাম দিয়েছেন আপনি এদেরকে 24কে আপনি 71-এর সাথে কম্পেয়ার করতে চান। এই কম্পেয়ার করা লোকগুলোকে ভাতা দিচ্ছে, সেটাও মুক্তিযোদ্ধাদের সমপরিমাণ। তাদের আত্মীয় স্বজনকে পুনঃস্থাপন করছে অ্যাজ ইফ এরা মুক্তিযোদ্ধা থেকে বড় কিছু। এই অবস্থায় যখন সরকার পরিবর্তন হবে, তারা যদি সিদ্ধান্ত নেয় এতদিন পর্যন্ত যে ভাতা দিয়েছিল, যে সরকার যদি ওরকম সরকার আসে, বিশেষ করে আওয়ামী লীগ যদি আসে, সরাসরি যদি আসে, তাহলে তারা যদি বলে যে যতদিন জুলাই যোদ্ধা তোমরা এই ভাতা নিয়েছো যত সুবিধা নিয়েছো এগুলো ফেরত দিয়ে যাও, তাহলে আমরা এমন কিছু ইনস্টেন্স রাষ্ট্রের জন্য রাখছি যেটা করতে পারে অতীত ভবিষ্যতে এসে এটা প্রতিফলন ঘটবে। এবং বিএনপি এখন যাকে নিয়োগ দেওয়া হবে তাকেও যদি যদি আওয়ামী লীগ আসে বা অন্য এই সরকারের বিরোধী অন্য একটা সরকার আসে, তারা বলবে যে এই লোক যাকে এতদিন ধরে ভাতা দিয়েছে তার ভাতা নিয়ে নাও। এইটা হচ্ছে খারাপ জিনিস। আপনি এক সরকারের আমলে যা করেছে হয়ে গেছে, সেটাকে আপনি প্রতিহিংসার দৃষ্টিতে নেওয়ার কোনো দরকার নাই। প্রতিষ্ঠার দৃষ্টিতে যখনই নেওয়া হবে, তখন আমি জুলাইকে বলছি, জুলাই নিয়ে টানাটানি হবে, জুলাইতে যা করেছে এগুলো নিয়ে টানাটানি হবে এবং সেটা সমাজের জন্য আরেকটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। আপনি চিন্তা করে দেখেন, জুলাই যোদ্ধাদের ভাতা নেওয়া নিয়ে টানাটানি হবে, জুলাই জাদুঘর যেখানে বানাচ্ছেন সেটা নিয়ে টানাটানি হবে। আপনি কি রাষ্ট্রের আর কোনো জায়গা পান নাই যে জুলাই জাদুঘর বানানোর জন্য? আপনি প্রধানমন্ত্রীর বাসভবন কেন জুলাই জাদুঘর বানাবেন? ওটা কি শেখ হাসিনার বাবার না শেখ হাসিনার নিজের, যে আপনার ওইখানে যেতে হবে? সো এই কোয়েশ্চেনগুলো উঠবে তখন একটার পর একটা। তখন আমরা তাহলে রাষ্ট্রে এমন কিছু করব, দূরদর্শী চিন্তায় করব এবং আমরা সব মানুষ না হোক, অন্তত মেজরিটির লোক, বিবেকবান লোকের কাছে গ্রহণযোগ্য হতে হবে সিদ্ধান্তটা। হোক এটা আমার দলীয় সিদ্ধান্ত, হোক এটা আমার আবেগের সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটা আমার এমন হওয়া উচিত যেটা আজ থেকে 50 বছর পরেও যাতে এটা নিয়ে কোনো বিতর্ক না হয়।
জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই। ABM আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন ভাতা ফেরতের নির্দেশ। উনি তো সবার ডাক্তার ছিলেন, আমি নিজে দেখেছি ওনাকে ডাক্তার দেখাতে গিয়ে যে বিএনপির শীর্ষস্থানীয় নেতাও ওনার চেম্বারে আছেন। সবার ডাক্তারেরকে এটা কি যে সিদ্ধান্ত দেওয়া হলো, এটি কি অপমান করা, নাকি এটি পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে? আপনাকে এটা জানেন, শেখ হাসিনাকে কি আপনি খুনি শেখ হাসিনা বলতে আড়ষ্ট বোধ করবেন? ফ্যাসিস্ট হাসিনা বলতে কি আপনি লজ্জা পাবেন? উনি গুম করেছিলেন, এটাকে আপনি অস্বীকার করবেন? তো একজন খুনি, ফ্যাসিস্ট, গণতন্ত্র হত্যাকারী, লুটেরা, এটা কি গুণী ব্যাপার নাকি? আপনি তাকে কয়েকবারই গুণী মানুষ হিসেবে উল্লেখ করছেন। হাসিনা তো গুণী না, খুনি। তো তার ব্যক্তিগত যে চিকিৎসক হবে, ধরেন হিটলারের চিকিৎসক, সে কি গুণী ব্যক্তি হবে? ফ্যাসিস্ট, তার চিকিৎসক গুণী হবেন? তো তিনি নিজেকে মহত্তর ব্যক্তি করতে চাইছেন, মানে ক্ষমতার পাদপ্রতিমে এসে তিনি সেখান থেকে সরতে পারেননি। তার তো পয়সার কোনো অভাব ছিল না, তার সম্মানের কোনো অভাব ছিল না, কিন্তু হাসিনাকে তিনি চিনতে পারেন না। এই দেশের লক্ষ লক্ষ কুলি মজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চিনতে পারছেন যে এই লোকটা এই মহিলার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার, আর উনি এই মহিলার সপক্ষে থাকার মধ্যে দিয়ে গুণী ব্যক্তি হয়েছেন। তা আপনি কি বলবেন? না, উনি ওনার একটা পদ ছিল, কিন্তু উনি শুধু পদ না, জুলাইয়ের শেখ হাসিনা মরা পর্যন্ত থাকবে। জুলাইয়ের বিরুদ্ধে কি তিনি কোনো অবস্থান নিয়েছিলেন, কিংবা প্রকাশ্য কোনো তৎপরতা কি ওনার দেখা গেছে কিনা? তখন শুধু জুলাইয়ের বিপক্ষে না, উনি তো খুনির পক্ষে। একজন প্রধানমন্ত্রীর কোনো চিকিৎসক থাকবে না? তো থাকছে তো। এত মহৎ ব্যক্তি হওয়ার চিন্তা কি? এত মহৎ ব্যক্তি হওয়ার একই সঙ্গে দুটো হবে না তো, একটাকে আপনাকে বেছে নিতে হবে। খুনিকে বিরোধিতা করতেন, আপনি মহৎ ব্যক্তি। খুনিকে আপনি পক্ষে থেকেছেন, আপনি মহৎ ব্যক্তি না। আপনি সবকিছু, এই যে আল্লাহর যখন আপনি দরবারে গিয়ে রোজ হাসরে দাঁড়াবেন, তুই কি খুনিকে চিকিৎসা দিছস? আমাকে যদি বলে তুই কি খুনি এই যে পাকিস্তানিদের পক্ষ নিয়েছিলে, ৭১ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলে, যা বেটা তুই দোজখে যা, কারণ তুই নারী নির্যাতনকারী। আর যারা নারী নির্যাতনকারীর পক্ষ নিছে, খুনির পক্ষ নিয়েছে, গুমের পক্ষ নিয়েছে, লুটের পক্ষ নিছে, সে গুণী ব্যক্তি হয় কি করে? চিকিৎসকটা শুধু ভালো চিকিৎসকের এইটাই গুণী ব্যক্তি, আর বাকিটা বাদ, আমার ওদিকে তাকানোর দরকার নাই। এই জন্য একটা ব্যক্তিকে যখন মানে আলোচনা আনবে, তার সামগ্রিক বিষয়টা আনতে হবে। যেমন চৌধুরী, উনি তো চিকিৎসক না, ওনাকে ওইভাবে কেউ দেখবে? এমনকি বিএনপির সঙ্গে টাসেল হয়েছে, রাজনৈতিক ভিন্নতার কারণে তার সমালোচনা হয়েছে, কিন্তু এইভাবে কেউ সমালোচনা করবেন? দেশে অনেক বরেণ্য চিকিৎসক আছে, তার সঙ্গে এইনার পার্থক্য হচ্ছে তারা এরকম খুনির পক্ষের ব্যক্তিগত চিকিৎসক হয় নাই, উনি হয়েছেন, উনি একমাত্র হয়েছেন। তো সেই সমালোচনাটা তাকে নিতে হবে। তো জনাব আনিস আলমগীর, তাহলে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হওয়ার কারণেই তাহলে ওনার বিরুদ্ধে এই ব্যবস্থা? দুদুবারের কথা অনুযায়ী তো তাই, বাট আমি মনে করি যে রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন, মানে সরকারে যিনি থাকেন, উনি যদি ইচ্ছা প্রকাশ করেন যে আপনাকে আমি আমার ব্যক্তিগত চিকিৎসক বানাবো, তাহলে ওই চিকিৎসকেরও তো কোনো সুযোগ নাই যে বলা না আমি হব না। মানে এটা মানে আনপ্রেসিডেন্টেড, এটা কি মানে অস্বাভাবিক আর কি। আমাদের সমাজে এটা আমরা দেখি না ওইভাবে। আর শেখ হাসিনা যে সময়কাল কথা বলা হচ্ছে, সেই সময়কাল তো উনি ওনাকে খুনি দেখেন নাই, উনি তো তাকে রাষ্ট্রনায়ক দেখেছেন। শেখ হাসিনা খুনি আমরা কখন বলছি? জুলাইতে এসে বলতেছি, জুলাইয়ের ঘটনাবলীর জন্য বলছি, এক্সেসিভ যেগুলো
করেছে, উনি যে আন্দোলন যেটা দমন করেছেন এবং যে কায়দায় দমন করেছেন, এগুলোর জন্য তাকে আমরা সর্বশেষ বালাই দিচ্ছি। কিন্তু জুলাইয়ের আগে পর্যন্ত তো তাকে খুনি বলে নাই, তাকে বলছে ভোট চোর, তাকে আমরা অন্যান্য অভিযুক্ত করেছি, তাকে স্বৈরশাসকও বলছি, সবকিছু বলছি। আমি মনে করি না যে শুধুমাত্র এই জন্য এটা সাজা হওয়া উচিত। এবং উনি জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেখানে জুলাইয়ের আন্দোলনের পক্ষে যেমন বলেননি, বিপক্ষেও তো তিনি তেমন বলেন নাই। বহু লোক আছে আমাদের এখানে সমাজে নির্লিপ্ত বসে থাকে। একজন ডক্টর ইউনূস বলেন, এই ইউনূস কোন দিন বাংলাদেশের কোন আন্দোলনে কথা বলেছে? সারা জীবন দেখেছেন? তার নিজের সুবিধাবাদ ছাড়া তো সে অন্য কিছু করে নাই। আব্দুল্লাহ আবু সাইদ একজন আছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের, উনি কোনোদিন কোনো আন্দোলনে কিছু না, এরা মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলে না, এরা রাজাকারদের পক্ষ বলে না, এরা চুপ থাকে। তো এই ভদ্রলোকও যদি চুপ থাকেন, উনি যদি কিছু না করে থাকেন, তাহলে এটা তাকে আমি মানে অপরাধ হিসাবে দেখি না। অপরাধ আমাদের হবে, যারা আমি, দুদু ভাই, যারা আমরা বিভিন্ন সময় কথা বলি, আমরা এক শাসকের সমালোচনা করছি, আরেক শাসক নিয়ে চুপ থাকে কেন? ওনারা ওনাদের স্ট্র্যাটেজি নিয়েছেন এটাই যে সুবিধাবাদ, আমরা এদিকেও বলবো না ওইদিকেও বলবো না, এইটুকুর জন্য আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু আমি করি নাই, বা আমার মানে প্রধানমন্ত্রী চিকিৎসক হয়েছে, আমি মনে করি যে এটার জন্য ওনাকে এই সাজা দেওয়া একটু বেশি ইনজাস্টিস হয়ে যায়।